হয়ে গেছে আমরা বাঙালি শ্রমিককে আমি প্রোটেক্ট করবো, কিন্তু কেলানি খাচ্ছে কে? ভাষাটা আমি বললাম কেলানি, আমি কিন্তু খারাপ ভাষা বলি না, আমি এটা বলছি, রেকর্ড আপনারা করুন। কেলানি খাচ্ছে কারা? যাদের চর্বি বেশি, গরিব হিন্দু, গরিব মুসলমান, যারা ভোটের সময় দিদি জিন্দাবাদ দাদা জিন্দাবাদ বলে হই হই করেন ভোট দেওয়ার জন্য, যারা টিকিট কেটে আছেন দিদির সকাল সকাল উঠে যেন বিয়ে বাড়ি যাচ্ছে, গোসল করে চান করে একদম ভোটের লাইনে দাঁড়ায় যে হিন্দু মুসলমান, তাদের আজকে বেশি সর্বনাশ হচ্ছে। আর তাদের হয়ে কথা বলার লোক নেই। আমি নওশাদ সিদ্দিকী ডেপুটেশন দিয়ে এসেছিলাম বলে কিছু আটকাতে পারছি। প্রথমে বলেছিলেন ফিরহাদ হাকিম সাহেব, তারপরে শওকত মোল্লা সাহেব বললেন, তখন যদি আমরা রেড়ে করে উঠতাম তাহলে মুখ্যমন্ত্রী হয়তো কথা বললেন পারতেন না বা বলতেন না। উনি দিয়ে প্রথমে টেস্ট করে দেখলেন, টিপে দেখলেন, ফিরহাদ হাকিমকে দিয়ে বলিয়ে, শওকত মোল্লাকে দিয়ে বলিয়ে একটু টিপে দেখলেন যে মাটিটা কত শক্ত আছে। দেখছে মাটি নরম। আপনি জানেন বিড়াল কোথায় আছড়ায়? আমি বিড়াল বলে ওনাকে সম্বোধন করছি না, আমার অতটা না, উনি যত রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে সামনে চেয়ার দিই। আমি উদাহরণের জন্য বলছি, বিড়াল দেখবেন নরম মাটিতে আছড়ায়, শক্ত মাটিতে আছড়ায় কি? তো নরম মাটি কি শক্ত মাটি চেক করলো কে? ফিরহাদ হাকিম আর হচ্ছে শওকত মোল্লা। তখন যদি বাংলার উলামা সমাজ, বাংলার ইমাম সমাজ, বাংলার মুয়াজ্জিন সমাজ, বাংলার মুফতিরা, বাংলার পীর সাহেবরা, বাংলার আমিররা, বাংলার শায়েখ সাহেবরা, বাংলার স্কলাররা, যারা মুসলিম সম্প্রদায় নিয়ে প্রচুর চিন্তিত, তারা যদি রেড়ে করে উঠতো, তাহলে হয়তো মুর্শিদাবাদে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ওই কথা বলতেন না। তো যারা দিল্লি যাওয়ার নিদান দিচ্ছেন তাদেরকে বলবো, এখানে বাংলায় আন্দোলন হবে, হুগলিতে হবে, হাওড়াতে হবে, দেগঙ্গাতে হবে, 24 পরগনায় হবে, কলকাতাতে হবে, দিল্লিতে হবে, মহারাষ্ট্রে হবে, ত্রিপুরাতে হবে, সারা জায়গায় আন্দোলন হবে, শান্তিপূর্ণ আন্দোলন। বাংলায় আন্দোলন যদি কারো না সহ্য হয় বা কাদেরও না সহ্য হয়, প্রতিবেশী রাজ্য আছে, চলে যাক উড়িষ্যাতে, বিহার আছে আমাদের প্রতিবেশী রাজ্য, সেখানে চলে যাক, ঝাড়খণ্ডে চলে যাক, ত্রিপুরাতে চলে যাক, পারলে বাংলাদেশ পাকিস্তানে পালাক, আফগানিস্তানে পালাক, পৃথিবীর যে কোনো প্রান্তে তারা চলে যাক, আন্দোলন এখানে। মুখ্যমন্ত্রী বলতে উনি একটা কথা বলেছেন, এখানে আপনি হয়তো এড়িয়ে যাচ্ছেন বা হয়তো ভুলে গেছেন, গুলোগুলির কথা। এবার গুলোগুলি মানে কি বুঝাতে চাইছেন এটাকে শুনতে হবে। আমাদের লড়াইটা বিজেপির বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে, আমাদের লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে নয় এই মুহূর্তে, বা রাজ্য সরকারের বিরুদ্ধে নয়। আমি আশা করবো রাজ্য সরকারের কাছে যে লড়াইটা আমরা বিজেপির বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে গণতন্ত্রকে রক্ষার লড়াই দিচ্ছি, রাজ্য সরকারকে তো আমরা পাশে পাবো। আর তারা যদি এই গুলোগুলির কথা বলে, মানুষ শপথ করে নেবে 2026 সালে অন্তত জোড়াফুল আর পদ্মপুরে, অর্থাৎ এই বিজেমূলের ইভিএম মেশিনে সুইচে হাত দেবে না। ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে কি বলবেন? কি বলবো? ভারত পাকিস্তান দেশের ডিফেন্স মিনিস্টার বলবে, দেশের প্রধানমন্ত্রী বলবে, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলবে, তারা বলবে তো ভারতের হামলা নিয়ে। তবে একটা কথা বলি, একটা কথা, একটা ওনার ছাড় পাই যারা আমার দেশকে অস্থিরতা করতে চাইছে, এক নম্বর। দ্বিতীয় কথা, এই অস্থিরতা তৈরি হলো কেন? এত সময় 2 ঘন্টা ধরে ওখানে রেস্কিউ টিম আসলো না কেন? এখানে এসে নাকি ট্যাঙ্ক খুলে এরকম বলছে, আমি সত্যতা জানি না, এটা আমার অবিশ্বাস হচ্ছে না। বা ধর্মের নামে জিজ্ঞাসা করে করে খুন করার টাইমটা পেলো কি করে? কারা সুযোগ দিল? ওই বড় বড় অস্ত্র হাতিয়ারগুলো আনতে পারলো কিভাবে? এটাও তদন্ত হওয়া দরকার। হাওড়া জেলার বুকে দেখা যাচ্ছে যে একজন টোটোওয়ালাকে এবং একজন ব্যবসায়ীকে ধরে জয় শ্রীরাম বলা হচ্ছে জোর করে, কি বলবেন? সেইটা কেন বলিয়েছে? আইন বহির্ভূত। দুটো কমিউনিটির মধ্যে দাঙ্গা লাগাবার জন্য বলেছে, তাকে আক্রমণ করেছে, পুলিশ সুমোটো করেনি। যখন আমাদের নেতৃত্ব, ওই এলাকার স্থানীয় নেতৃত্ব নাসির খান সাহেব, তাদেরকে ডেকে, তাদের সাথে যখন যোগাযোগ হয়েছে, থানায় নিয়ে গিয়ে এফআইআর করিয়েছে বা মেডিকেল করিয়েছে, সেই জন্য পুলিশ আবার সুমোটো করে নাসির খানের বিরুদ্ধে মামলা দিয়েছে। মানে বুঝতে পারছেন, আমাদের আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে, যারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি। আবার রাজ্য পুলিশ, রাজ্য সরকার, মমতা ব্যানার্জিরা আমাদের লোককে ধরে অ্যারেস্ট করে জেলের মধ্যে রাখার চেষ্টা করছে। এবার বুঝতে পারছেন, সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে। যখন চারিদিকে এই ধরনের হিংসার বাতাবরণ তৈরি হবে, তখন তৃণমূল কংগ্রেস বলবে আমাদেরকে ভোট দাও, তোমাদেরকে আমরা প্রোটেক্ট করব। আর সাধারণ মুসলমান ভাববে সত্যি এরা প্রোটেক্ট করতে পারবে, প্রোটেক্ট করবে, তাহলে ওকে ভোটটা দিয়ে জিতে যাবে। এই হচ্ছে তাদের খেলা। বিহার, উড়িষ্যায় দেখছি যে পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার করা হচ্ছে, বাংলা ভাষা মানুষদের উপরে বাংলা ভাষায় কথা বলে তাদের মারা হচ্ছে। সেই জন্য আমি অলরেডি ডেপুটেশন দিয়ে এসেছি। কোথায় ছিল যারা সংখ্যালঘু দরদি, যারা বাংলা দরদি, বাংলার মানুষের কথা? আর একটা কথা, ওখানে শুধু মুসলমানদের উপর আক্রমণ হয়নি। উড়িষ্যাতে দেখেছেন আমার ভাইটার গলায় কাঠি ছিল, কি বলে ওটাকে, ধর্মীয় কোন একটা সিম্বল হয় এটাকে, তো অনুকূল ঠাকুরের যারা ভক্ত, তারা দীক্ষা নেয়, তাদেরকে ওটা দেওয়া হয়। তো জবের কাঠি, মালা, হ্যাঁ, তো ওটা ছিল, সেটা দেখার উপর তারপর আক্রমণ হয়েছে, বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে। তো বাঙালিদের উপর আক্রমণ হলে সব থেকে প্রথম কাজ কি হবে? বাংলার মুখ্যমন্ত্রী কি করবেন? ওই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবেন যে আমার বাঙালিকে প্রোটেক্ট করতে হবে। তার একটা উদাহরণ আমি দিচ্ছি।
উড়িষ্যা থেকে এই মুহূর্তে আমাদের রাজ্যে প্রায় 3 লক্ষের অধিক শ্রমিকরা কাজ করছেন। তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি। আমাদের পুলিশ তাদেরকে বুকে আগলে রেখেছে। আমরা জনগণ তাদেরকে উড়িয়ার মানুষের সাথে না কিছু হয় তার জন্য আমরা আগলে রেখেছি। ঠিক আমাদের রাজ্য থেকে এই মুহূর্তে 30,000, মাত্র 30,000 শ্রমিক আছে উড়িষ্যাতে। তো তাদের উপর আক্রমণ হচ্ছে। আমাদের রাজ্য সরকার যদি বলে যে 30,000কে ফিরিয়ে নেবো, 3 লাখকে কিন্তু পাঠিয়ে দেবো, কেমন হবে বুঝতে পেরেছেন? তাহলে উড়িষ্যা সরকার নড়ে চড়ে বসবে না? একবারের জন্য বলছে মার খাচ্ছে কে? গরিব হিন্দু। মার খাচ্ছে কি? গরিব মুসলমান। এরা গরিবের জন্য ভাবে না, এরা পুঁজিপতি, আদানি আম্বানি শিল্পপতিদের কথা ভাবে। এবার বুঝতে হবে সারা ভারতবর্ষ থেকে প্রায় 2 কোটি শ্রমিক পশ্চিমবাংলায় এসে রুজি রুটি পাচ্ছে, করে খাচ্ছে। আর আমাদের পশ্চিমবাংলা থেকে অফিসিয়াল যে ডেটা আমি বিধানসভায় চেয়েছিলাম তার ভিত্তিতে 22 লক্ষ, আমি ধরছি আর আনঅফিসিয়াল মিলে 50 লক্ষ। 50 লক্ষ মানুষ পশ্চিমবাংলা থেকে গিয়ে ভিন্ন রাজ্যে কাজ করে রুজি রুটি, আর 2 কোটি মানুষ আমাদের বাংলাতে। তাহলে আমাদের পশ্চিমবাংলা সরকার যদি এই হুঙ্কারটা দেয় আমি 2 কোটিকে পাঠিয়ে দেবো, 50 লাখকে ফিরিয়ে নিয়ে চলে আসবো, তাহলে মহারাষ্ট্র সরকার কি গিড়গিড়াবে না বাংলার কাছে? গুজরাটের মুখ্যমন্ত্রী গিড়গিড়াবে না যে আমাদের ভুল হয়ে গেছে, আমরা বাঙালি শ্রমিককে আমি প্রোটেক্ট করবো? কিন্তু কেলানি খাচ্ছে কে? ভাষাটা আমি বললাম কেলানি, আমি কিন্তু খারাপ ভাষা বলি না। আমি এটা বলছি, রেকর্ড আপনারা করুন। কেলানি খাচ্ছে কারা? যাদের চর্বি বেশি, গরিব হিন্দু, গরিব মুসলমান, যারা ভোটের সময় দিদি জিন্দাবাদ দাদা জিন্দাবাদ বলে হই হই করেন ভোট দেওয়ার জন্য, যারা টিকিট কেটে আছেন দিদির সকাল সকাল উঠে যেন বিয়ে বাড়ি যাচ্ছে, গোসল করে চান করে একদম ভোটের লাইনে দাঁড়ায় যে হিন্দু মুসলমান, তাদের আজকে বেশি সর্বনাশ হচ্ছে। আর তাদের হয়ে কথা বলার লোক নেই। আমি নওশাদ সিদ্দিকী ডেপুটেশন দিয়ে এসেছিলাম বলে কিছু আটকাতে পারছি। ওয়াকফ সংশোধনী আইন, এই ওয়াকফ সংশোধনী আইনের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষে রেখে যাওয়া যে ওয়াকফ সম্পত্তি, সেগুলো একটা অংশকে লুটে নেওয়ার অপচেষ্টা চলছে। এবং এই শুধু অপচেষ্টা নয়, সংবিধানের 14, 15, 25, 26, 29, 300 ক বা 301 এই ধরনের অনেক ধারাতে তারা আক্রমণ করছে। এই সংবিধান বহির্ভূত যে সংশোধনী, তার বিরুদ্ধে আমরা আজকে এই প্রতিবাদ সভা, যাতে কেন্দ্র সরকার এই আইনকে প্রত্যাহার করে নেয়, সেই জন্য মাঠে ময়দানে শান্তিপূর্ণ আন্দোলনের আমরা আহ্বান জানাচ্ছি। এবং আইনি লড়াই যে সুপ্রিম কোর্টে চলছে, সেই লড়াই আমরা এগিয়ে নিয়ে যাবো। গত 2 দিন আগে আন্দোলন করলে তো দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে, মুখ্যমন্ত্রী করতে হবে। তখন মুখ্যমন্ত্রী নয়, প্রথমে বলেছিলেন ফিরহাদ হাকিম সাহেব, তারপরে শওকত মোল্লা সাহেব বললেন। তখন যদি আমরা রেড়ে করে উঠতাম তাহলে মুখ্যমন্ত্রী হয়তো কথা বললেন পারতেন না বা বলতেন না। উনি দিয়ে প্রথমে টেস্ট করে দেখলেন, টিপে দেখলেন, ফিরহাদ হাকিমকে দিয়ে বলিয়ে, শওকত মোল্লাকে দিয়ে বলিয়ে একটু টিপে দেখলেন যে মাটিটা কত শক্ত আছে। দেখছে মাটি নরম। আপনি জানেন বিড়াল কোথায় আছড়ায়? আমি বিড়াল বলে ওনাকে সম্বোধন করছি না, আমার অতটা না। উনি যত রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে সামনে চেয়ার দিই। আমি উদাহরণের জন্য বলছি, বিড়াল দেখবেন নরম মাটিতে আছড়ায়, শক্ত মাটিতে আছড়ায় কি? তো নরম মাটি কি শক্ত মাটি চেক করলো কে? ফিরহাদ হাকিম আর হচ্ছে শওকত মোল্লা। তখন যদি বাংলার উলামা সমাজ, বাংলার ইমাম সমাজ, বাংলার মুয়াজ্জিন সমাজ, বাংলার মুফতিরা, বাংলার পীর সাহেবরা, বাংলার আমিররা, বাংলার শায়েখ সাহেবরা, বাংলা